হাউরি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার এগেন। তো আগ্নেয়গিরির আরও দুটো চ্যাপ্টার হবে, দু তিনটা, ঠিক আছে। পুরো ক্লিয়ার করে দেবো, একদম কনসেপ্ট ক্লিয়ার। আগ্নেয়গিরি সম্বন্ধে একটা বলবেন না, ওকে। তো এখন পড়বো কি, আগ্নেয়গিরির প্রকারভেদ, ঠিক আছে। কি পড়বো? আগ্নেয়গিরির প্রকারভেদ। এরপরে পড়বো আগ্নেয়গিরির বিভাগ, ওকে। এরপরে পড়বো আগ্নেয়গিরির বিভাগ, তো ওটা পরে পড়বো গতকালকে। তো আজকে পড়বো কি, আগ্নেয়গিরির প্রকারভেদ। তাহলে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয়? আগ্নেয়গিরিকে প্রকারভেদ অনুসারে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়। দেখুন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4টা আছে না? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে আগ্নেয়গিরিকে 4 ভাগে যে ভাগ করা হয়, তো কি কি ভাগে ভাগ করা হয়? একটা দেখুন, সিল্ড ভলক্যানো। সিল্ড ভলক্যানো, একটা হচ্ছে সিল্ড ভলক্যানো, এটা হচ্ছে সিল্ড ভলক্যানো, ওকে। সিল্ড, শক্ত হয়ে আছে যেটা। তারপরে হবে একটা লাভা ভলক্যানো, তারপরে লাভা ভলক্যানো বা ডোম ভলক্যানো। ডোম ভলক্যানোকে লাভা ভলক্যানো বলা হয়। ডোম ভলক্যানোকে লাভা ভলক্যানো বলা হয়, ওকে। তারপরে এখানে দেখুন সিন্ডার কোন ভলক্যানো। সিন্ডার কোন ভলক্যানো, সিন্ডার কোন ভলক্যানো, এই সিন্ডার শঙ্কু যেটা বাংলা বলা হয়, সিন্ডার শঙ্কু, ওকে, বা সিন্ডার কোন ভলক্যানো। তারপরে এখানে এখানে দেখুন, এটা হচ্ছে যৌগিক ভলক্যানো বাংলায়, যাকে বলা হয় কম্পোজিট ভলক্যানো। কম্পোজিট ভলক্যানো কি? কম্পোজিট ভলক্যানো, বুঝা গেল? তাহলে আগ্নেয়গিরির প্রকারভেদ অনুসারে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয় প্রকারভেদ অনুসারে? তাহলে 4 ভাগের ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সিল্ড ভলক্যানো, যেটা সিল্ড ভলক্যানো, এটা রাইট। তারপরে হচ্ছে লাভা ভলক্যানো, এটা হচ্ছে লাভা ভলক্যানো। তারপরে হচ্ছে সিন্ডার শঙ্কু, যেটা বাংলা বলা হয়, যাকে বলা হয় সিন্ডার কোন ভলক্যানো। তারপরে হচ্ছে কম্পোজিট ভলক্যানো, যাকে বলা হয় যৌগিক ভলক্যানো। মনে থাকবে। এবার ডেফিনেশন পড়বো আর সাথে সাথে বুঝাবো, ওকে। তাহলে চলি আমরা শুরু করা যাক। প্রথম, সিন্ডার শঙ্কু বা সিন্ডার কোন ভলক্যানো। তাহলে সিন্ডার কোন ভলক্যানো কোনটি? সিন্ডার কোন ভলক্যানো হচ্ছে এটি। সিন্ডার কোন ভলক্যানো হচ্ছে এটি, বা সিন্ডার কোন ভলক্যানো বা সিন্ডার শঙ্কু, বাংলায় বলা হয় সিন্ডার শঙ্কু, ওকে। তাহলে সিন্ডার কোন ভলক্যানো সম্বন্ধে এখন বুঝবো, ওকে। তাহলে সিন্ডার কোন ভলক্যানোটি, সিন্ডার কোন বা সিন্ডার শঙ্কু ভলক্যানোটি কেমন হয়? বৃত্তাকার আকার হয়। দেখুন, বৃত্তাকার আকার আছে না? এই যে বৃত্তাকার আকারে আছে, তাই বৃত্তাকার বা ডিম্বাকৃতির আকারের হয়। ডিম্বাকৃতির আকার হয়, বৃত্তাকার বা ডিম্বাকৃতির আকারে হয়। একটু ছবিটা হয়তো ওইরকম হয়নি, কিন্তু ম্যানেজ করে নেন। ডিম্বাকৃতি আকারের বা এই বৃত্তাকার আকারের হয়, বা তীর ধনুকের আকারের মতো হয়। সেটা হবে কি? সিন্ডার কোন ভলক্যানো, ওকে। এটা সিন্ডার কোন ভলক্যানো, বোঝা গেল? তো এই সিন্ডার শঙ্কু ভলক্যানোটি কি করে? এটি একটি একক ভেন্ট। ভেন্ট কাকে বলা হয়? প্রথমে দেখি, এই যে মুখ যেটা আছে, মুখ, এখান থেকে ধরুন, এখান থেকে ভলক্যানো বের হলো, ঠিক আছে। এখান থেকে ভলক্যানো বের হলো, এখান থেকে ভলক্যানো, এখান থেকে ভলক্যানো বের হলো। তো এটাকে সবসময় মনে করবেন, মুখটাকে, মুখ থেকে লাভা প্রবাহিত, এই মুখটাকে বলা হয় ভেন্ট। এই যে দেখুন, এই মুখটাকে কি বলা হয়? ভেন্ট বলা হয়, ভেন্ট। এই যে ভেন্ট আছে না, এই আমার কলমের দিকে দেখুন, আর এখানে দেখুন, এই লাভা ম্যাগমা এখান থেকে অভ্যন্তরভাগে থাকে ম্যাগমা, আগে বলেছি। আর যখন বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে ভূপৃষ্ঠে যখন বাইরে বেরোবে, তার মুখটাকে বলা হয় ভেন্ট বা ক্রেটার। ভেন্ট বা ক্রেটার বলা হয়, ভেন্ট বা ক্রেটার বলা হয়। তারপরে লাভা বাঁ দিকে প্রবাহিত হবে, ডান দিকে প্রবাহিত হবে, কোনোটা খুব স্পিড হবে, কোনোটা স্লো হবে, ঠিক আছে। তাহলে ভেন্ট কাকে বলবো? মুখটাকে ক্রেটার বা ভেন্ট বলা হয়, ঠিক আছে। ভূপৃষ্ঠে আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত হবে, তার মুখটাকে কি বলা হয়? ভেন্ট বা ক্রেটার বলা হয়, ভেন্ট বা ক্রেটার বলা হয়। আন্ডারস্টুড? তো এই ভেন্ট যে আছে না, তো এটার ভেন্ট কোনটা? এটার ভেন্ট এই যে এখান থেকে দেখুন, এই দিক থেকে চলে গেছে, ঠিক আছে। আর এর ভেন্টটাকে বৃত্তাকার, যে সিন্ডার কোন ভলক্যানো যা আছে, সিন্ডার কোন ভলক্যানোটা কি, এর ভিতরে মানে ছবিটা অঙ্কন অতটা ভালো হয়নি, মানে এটা একটা সাইডের পাহাড় ধরে নেন, সাইডে। আর এখানে দেখুন সবুজ হয়ে আছে। তো এখানে কি করে, এই ভেন্ট, এটা হচ্ছে ভেন্ট, এটাও ভেন্ট, মুখটা হচ্ছে ভেন্ট। তো এই মুখটা, ভেন্টের মধ্যে কি হয়? লাভার ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়।
এই ভেনটা লাভার ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়, গলিত পাথরের টুকরো দিয়ে তৈরি হয়, লাভার গলিত পাথরের টুকরো দিয়ে তৈরি হয় এই ভেন্টের মুখটা। ওকে, তাহলে লাভার গলিত পাথরের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়, বোঝা গেল? তাহলে সিন্ডার শঙ্কু, স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিকের বেশিরভাগ ছোট টুকরোগুলির অগ্নুৎপাতের ফলে যা ভেন্টের চারপাশে তৈরি হয়। তাহলে এখান থেকে কী বেরো হয়? এখান থেকে কী বের হয়? সিন্ডার শঙ্কু, স্কোরিয়া। মনে রাখুন, সিন্ডার শঙ্কুতে কী হয়? সিন্ডার কোন ভলকানোতে কী হয়? স্কোরিয়া, একে বলা হয় স্কোরিয়া। এখানে এই যে সবুজগুলো নাই, এটা একটা একে বলা হয় স্কোরিয়া, ঠিক আছে? তো স্কোরিয়া, সিন্ডার কোন ভলকানোতে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিকের যেসব পাইরোক্লাস্টিক থাকে, ছোটো ছোটো পাত্র থাকে না, পাইরোক্লাস্টিক পড়েছেন হয়তো। তাহলে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিকের, স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক্সের বেশিরভাগ টুকরোগুলির মানে স্কোরিয়াও ছোট টুকরো এবং পাইরোক্লাস্টিকও ছোট টুকরো। তো পাইরোক্লাস্টিক এবং স্কোরিয়ার ছোট টুকরোগুলির অগ্নুৎপাতের ফলে কি হয়? যা ভেন্টের চারপাশে তৈরি হয়। তাহলে যা এই ভেন্টের চারপাশে তৈরি হয়, দেখুন সবুজগুলো চারপাশে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে সবুজটা আছে, এখানে সবুজ দাগ আছে না, এটা হচ্ছে স্কোরিয়া বা পাইরোক্লাস্ট। এই ভেন্টের মাধ্যমে ভেন্ট থেকে বেরিয়ে এসেছে কি ছোট ছোট টুকরোগুলোকে কি বলে? স্কোরিয়া বা পাইরোক্লাস্ট। সেটা কোন অগ্নুৎপাতে দেখা যায়? সিন্ডার কোন ভলকানোতে দেখা যায় বা সিন্ডার শঙ্কুতে দেখা যায়। সিন্ডার কোন ভলকানো বা সিন্ডার শঙ্কুতে দেখা যায়। তাহলে যদি বলে স্কোরিয়া বা পাইরোক্লাস্ট বা কোন আগ্নেয়গিরিতে দেখা যায়, তাহলে মনে রাখুন সিন্ডার শঙ্কুতে দেখা যায় বা সিন্ডার কোন ভলকানোতে দেখা যায়। তাহলে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক কি? তাহলে ছোট ছোট পাথরের টুকরোকে স্কোরিয়া বা পাইরোক্লাস্টিক বলে। সেটা সিন্ডার কোন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, ভেন্টের পাশে যেটা তৈরি হয়, ভেন্টের পাশে যেটা বের হয়, সেটাকে স্কোরিয়া বা পাইরোক্লাস্ট বলে। স্কোরিয়া বা পাইরোক্লাস্ট বলে, জায়গা না, ওই জন্য আমি লিখে নিই, ঠিক আছে? তাহলে এই সবুজটাকে কী বলা হয়? স্কোরিয়া, আর এটা হচ্ছে পাইরোক্লাস্টিক। স্কোরিয়া পাইরোক্লাস্টিক একসাথে বের হয়। ওকে, তো স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক হচ্ছে ছোট ছোট লাভার টুকরো, বোঝা গেল? তো এটি কী হয়? ভেন্টের চারপাশে তৈরি হয়, এই ভেন্টের চারপাশে তৈরি হয়। তো এটা ভেন্ট, মুখটা এটা ভেন্ট, আর এটাও ভেন্ট। তো এই ভেন্টের চারপাশে তৈরি হয়ে আছে, তাই না? সিন্ডার শঙ্কু বা সিন্ডার কোন ভলকানোর চারপাশে তৈরি হয়ে আছে, ভেন্টের পাশে, তাই না? স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক সিন্ডার শঙ্কুর চারপাশে ছড়িয়ে আছে, রাইট? সবসময় ছড়িয়ে থাকবে। সিন্ডার কোন ভলকানো যখনই হবে, তখন দেখবেন স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক সবসময় ভেন্টের চারপাশে তৈরি হয়ে যাবে, মানে মুখের চারপাশেই তৈরি হয়ে থাকবে, বোঝা গেল? তো বেশিরভাগ সিন্ডার শঙ্কু একবারেই ফেটে যায়। তো বেশিরভাগ সিন্ডার শঙ্কু কী হয়? একেবারেই ফেটে যায়। বেশিরভাগ সিন্ডার শঙ্কু কী হয়? একেবারেই ফেটে যায়। আর ম্যাগমা চেম্বার থেকে দু তিনটা ফাটলের মাধ্যমে বের হয়, বের হয়। দেখুন এখানে দুটো ফাটল আছে। এটা ম্যাগমা চেম্বার ভূঅভ্যন্তরভাগের, আর ম্যাগমা চেম্বার থেকে একটা ফাটল এই দিকে চলে গেছে, একটা ফাটল এই দিকে চলে গেছে। তাহলে এখানে দু তিনটা ফাটলের মাধ্যমে বের হয়। সবসময় মনে রাখবেন, সিন্ডার কোন ভলকানো বা সিন্ডার শঙ্কু যেটা আছে আগ্নেয়গিরি, সে আগ্নেয়গিরি থেকে কী হয়? দু তিনটা ফাটলের মাধ্যমে স্কোরিয়া, ভেন্টের পাশে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক ছোটো ছোটো টুকরোগুলিকে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক ভেন্টের চারপাশেই তৈরি হয়, বোঝা গেল? কোথায়? ওই কোন আগ্নেয়গিরিতে? সিন্ডার শঙ্কু আগ্নেয়গিরিতে বা সিন্ডার কোন ভলকানোতে দেখা যায় এটি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? সিন্ডার শঙ্কু বৃহত্তম আগ্নেয়গিরিতে ফ্লাইং ভেন্ট হিসাবে গঠন করতে পারে। আবার কি করে সিন্ডার শঙ্কু, এই সিন্ডার শঙ্কু যে আছে না, সিন্ডার শঙ্কু, তো সিন্ডার শঙ্কু কি হয়? বৃহত্তম যেগুলো আগ্নেয়গিরি আছে, বড় আগ্নেয়গিরি যেগুলো, বড় আগ্নেয়গিরি নাই, বড় যেগুলো আগ্নেয়গিরি, সেখানে ফ্লাইং ভেন্ট হিসাবে গঠন করতে পারে। ফ্লাইং মানে উড়ন্ত ভেন্ট হিসাবে গঠন করতে পারে, সিন্ডার কোন ভলকানো, বোঝা গেল? তাহলে স্কোরিয়া কি, পাইরোক্লাস্ট কি, এগুলোই আসে। স্কোরিয়া আর পাইরোক্লাস্ট সবসময় সিন্ডার কোন ভলকানোতে পাওয়া যায়, আর ভলকানোর ভেন্টের চারপাশে স্কোরিয়া এবং পাইরোক্লাস্টিক জমে থাকে, ঠিক আছে? বেশি দূরে যায় না, বোঝা গেল? এবার দেখুন এখান থেকে চলে গেছে, এই যে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যালডেরা ভলকানো। এটাকে কি বলা হয়? ক্যালডেরা ভলকানো। এটাকে আবার বলা হয় ক্যালডেরা ভলকানো। যদি বলা হয় ক্যালডেরা ভলকানো কোনটি,
তাহলে এটাকে এই যে ম্যাগমা চেম্বার থেকে 2-3টা ফাটলের মাধ্যমে স্কোরে এবং পাইরোক্লাস্টিক বের হয়। তো একটা এই দিক দিয়ে চলে গেছে, এটাকে বলা হয় ক্যালডেরা ভলক্যানো। তারপরে একটা এইদিকে চলে গেছে, এটাকে বলা হয় সিন্ডার কোন ভলক্যানো। যেটা কোন হয়ে থাকবে সেটাকে সিন্ডার কোন ভলক্যানো, আর যেটা ক্যালডেরা ভলক্যানো সেটা এই সোজা হয়ে থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যালডেরা ভলক্যানো। বাস কিছু নেই, ক্যালডেরা ভলক্যানো এবং সিন্ডার কোন ভলক্যানো। কোন বোঝালে সিন্ডার কোন ভলক্যানো দিবেন, আর যদি লম্বা বোঝায় তাহলে ক্যালডেরা ভলক্যানো দিবেন। বোঝা গেল? আশা করি বুঝাতে পেরেছি। প্রবলেম হলে কমেন্ট করবেন, ওকে। এবার পড়ব যৌগিক আগ্নেয়গিরি বা কম্পোজিট আগ্নেয়গিরি। যৌগিক আগ্নেয়গিরি বা কম্পোজিট ভলক্যানো। কম্পোজিট ভলক্যানোর বাংলাকে বলা হয় যৌগিক আগ্নেয়গিরি, ওকে। তাহলে কম্পোজিট ভলক্যানো বা যৌগিক আগ্নেয়গিরি কোনটি? তো এটা হচ্ছে কম্পোজিট আগ্নেয়গিরি বা যৌগিক আগ্নেয়গিরি। তো এদের মধ্যে সবথেকে বড় এটা কম্পোজিট, যেটা ভলক্যানো সবথেকে বড় হয় এদের মধ্যে প্রকারভেদের মধ্যে, ঠিক আছে। তো যৌগিক আগ্নেয়গিরি হলো খাড়া পার্শ্বযুক্ত, এই যে খাড়া হয়ে থাকবে। যৌগিক আগ্নেয়গিরি হলো খাড়া হয়ে থাকবে, ঠিক আছে। যৌগিক যেগুলো আগ্নেয়গিরি সেগুলো খাড়া হয়ে থাকবে, খাড়া পাহাড়ের মতো হয়ে থাকবে, ঠিক আছে। ভূপৃষ্ঠের উপরে পাহাড়ের মতো হয়ে থাকবে। কম্পোজিট ভলক্যানোগুলি পাহাড়ের মতো হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে যৌগিক আগ্নেয়গিরি বা কম্পোজিট ভলক্যানোগুলি হলো খাড়া পার্শ্বযুক্ত আগ্নেয়গিরি, ওকে, যা আগ্নেয়গিরি শিলার অনেক স্তরে গঠিত। এই আগ্নেয়গিরি শিলার অনেক স্তর নিয়ে গঠিত। দেখুন, এটা শিলার একটা স্তর, এটা একটা শিলার স্তর, সবুজটা, নীলটা একটা শিলার স্তর, সবুজটা একটা শিলার স্তর, আবার সবুজটা একটা শিলার স্তর, নীল একটা শিলার স্তর। তারপরে এটা ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে ম্যাগমা, এটা এখানে লাভা প্রবাহিত হচ্ছে। তো এটাও একটা ধরনের স্তর, এখানেও একটা স্তর, সবুজটা স্তর, এখানেও একটা স্তর, এখানেও একটা লেয়ার, এখানেও একটা লেয়ার। তো অনেক রকমের স্তর নিয়ে গঠিত থাকে। কম্পোজিট ভলক্যানো অনেক ধরনের স্তর দ্বারা গঠিত থাকে। বোঝা গেল? যদি বলে কোন ভলক্যানো অনেকগুলি লেয়ার দ্বারা গঠিত থাকে, তাহলে কম্পোজিট ভলক্যানো বা যৌগিক আগ্নেয়গিরি অনেক লেয়ার বা স্তর দ্বারা গঠিত থাকে। আন্ডারস্টুড? তো এটি সাধারণত উচ্চতা থাকে, এদের থেকে উচ্চতা থাকে। এটি সাধারণত উচ্চতা, সান্দ্রতা লাভা মানে তরল লাভা, সান্দ্রতা লাভা, ছাই, এই যে ছাই দেখুন, ছাই বেরোচ্ছে, এই যে হালকা করে করেছি আমি, ছাই বেরোচ্ছে, রাইট। ছাই, সান্দ্রতা লাভা, ছাই এবং শিলা ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়। এইসব শিলার ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়। কম্পোজিট ভলক্যানো কী দিয়ে তৈরি হয়? শিলা ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়, আর ছাই এবং সান্দ্রতা লাভা দ্বারা তৈরি হয়। বোঝা গেল? তাহলে সান্দ্রতা লাভা, ছাই এবং শিলার ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় কম্পোজিট ভলক্যানো, ওকে। এই ধরনের আগ্নেয়গিরি হলো লাভা প্রবাহ। কি হলো? লাভা প্রবাহ। এই যে লাভা প্রবাহ হচ্ছে ম্যাগমা চেম্বার থেকে বেরিয়ে, এটাও 2-3টা ফাটলের মাধ্যমে বের হয়। কম্পোজিট ভলক্যানো বা যৌগিক আগ্নেয়গিরি এটাও 2-3টা ফাটলের মাধ্যমে বের হয়, আর যেটা বের হয়ে যায় সেটাকে কি বলা হয়? লাভা বলা হয়। ভূপৃষ্ঠে যেটা লাভা বলা হয়। তাহলে এই আগ্নেয়গিরি হলো লাভা প্রবক এবং বিকল্প স্তর অন্যান্য নির্গমন দ্বারা গঠিত লম্বা শঙ্কু ক্ষয় পর্বত। এবং বিকল্প গঠিত এটা একটা ক্ষয়জাত পর্বতে হয়। তাহলে যদি বলে কম্পোজিট ভলক্যানো বা যৌগিক আগ্নেয়গিরি কোন জাতীয় পর্বতে দেখা যায়, তাহলে ক্ষয়জাত পর্বতে দেখা যায়। মনে থাকবে, ক্ষয়জাত পর্বতে যায়। যদি কোশ্চেন করে যৌগিক আগ্নেয়গিরি কোন পর্বতে দেখা যায়, তাহলে ক্ষয়জাত পর্বতে দেখা যায়, মনে থাকবে। যদি বলে কম্পোজিট ভলক্যানো কোন ভলক্যানোতে দেখা যায়, তাহলে ক্ষয়জাত পর্বতে দেখা যায়। বোঝা গেল? এটাতে এই ক্ষয়জাত পর্বত থেকে, এই আগ্নেয়গিরি থেকে কী বের হয়? কম্পোজিট ভলক্যানো থেকে কী বের হয়? ছাই বের হয়, ঠিক আছে, শিলার ধ্বংসাবশেষ বের হয় এবং সান্দ্রতা গলিত লাভা বের হয়, ঠিক আছে। ম্যাগমা ভিতরে থেকে যায়, উপরের টাকা লাভা প্রবাহিত হয়, ঠিক আছে। এবার এখানে দেখুন, আর বিভিন্ন স্তর নিয়ে গঠিত থাকে ক্ষয়জাত পর্বত, যেটা এর মধ্যেই কম্পোজিট ভলক্যানো দেখা যায়, আর এর মধ্যে বিভিন্ন স্তর নিয়ে গঠিত থাকে। তাহলে এই স্তরকে কী বলা হয়? এই সবুজটাকে কী বলা হয়? সবুজটাকে বলা হয় ভূমিকা। মনে রাখুন,
সবুজ স্তরটাকে বলা হয় পুমিকা, সবুজ স্তরটাকে বলা হয় পুমিকা, মনে থাকবে। তাহলে প্রথম লেয়ার থেকে সেকেন্ড লেয়ার থেকে যেটা নীল, সেকেন্ড লেয়ারকে বলা হয় পুমিকা, সেকেন্ড লেয়ারকে বলা হয় পুমিকা, পুমিকা মনে রাখুন। যদি বলে ক্ষয়জাত পর্বতে যে ক্ষয়জাত পর্বত তো আছেই, যদি বলে কম্পোজিট ভলকানো বা যৌগিক আগ্নেয়গিরিতে কোন স্তরকে পুমিকা বলা হয়, তাহলে দ্বিতীয় স্তরকে পুমিকা বলা হয়, দ্বিতীয় স্তরকে পুমিকা বলা হয়, রাইট। আর যদি বলে প্রথম স্তরকে কি বলা হয়, তাহলে প্রথম স্তর হচ্ছে এটাকে বলা হয় অ্যাশ বা ছাই, প্রথম স্তরকে বলা হয় অ্যাশ বা ছাই, প্রথম স্তরকে বলা হয় অ্যাশ বা ছাই, বোঝা গেল। তাহলে কম্পোজিট ভলকানো বা যৌগিক ভলকানোর প্রথম স্তরকে বলা হয় অ্যাশ, দ্বিতীয় স্তরকে বলা হয় পুমিকা, ঠিক আছে। আর এটা কি, এটাকে বলা হয় ভেন্ট, যেটা ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা বেরিয়ে দু তিনটা ফাটলের মাধ্যমে বেরোচ্ছে। এই যে দেখুন হালকা বেরিয়েছে, ঠিক আছে, হালকা বেরিয়েছে, তো এটা হচ্ছে ম্যাগমা, এটাই হচ্ছে কম্পোজিট ভলকানো বা যৌগিক আগ্নেয়গিরি। তো এর যখন অগ্ন্যুৎপাত হয় বা ভলকানো যখন, তো এটা ভেন্ট, এটাকে বলা হয় ভেন্ট, মুখটাকে বলা হয় ভেন্ট বা ক্রেটার, ভেন্ট বা ক্রেটার। তারপরে ছাই বের হয়, সান্দ্রতা গলিত লাভা বের হয়, তারপরে শিলা ধ্বংসাবশেষ বের হয় এবং ক্ষয়জাত পর্বতে কম্পোজিট ভলকানো দেখা যায় বেশিরভাগ। ওকে, তো এটাকে কি বলা হয়, এটা একটু মনে রাখুন ভালো করে। কম্পোজিট ভলকানো বা যৌগিক আগ্নেয়গিরিতে সবসময় ডান দিকে যেটা প্রবাহিত হবে ভূপৃষ্ঠের ওপর সেটাকে বলা হয় ভেন্টের পাশে যেটা প্রবাহিত হবে সেটাকে কি বলা হয়, লাভা বলা হয়, সেটাকে কি বলা হয়, লাভা বলা হয়। মানে ডান দিকেরটাকে লাভা বলা হয়, ডান দিকে যেটা প্রবাহিত হবে, মনে রাখুন সবসময় ডান দিকে যেটা প্রবাহিত হবে ভূপৃষ্ঠের উপরে লাভা, ভূপৃষ্ঠের উপরে ম্যাগমা অগ্ন্যুৎপাতের ফলে ডান দিকে যেটা প্রবাহিত হবে সেটাকে লাভা বলবো, ডান দিকে যেটা প্রবাহিত হবে সেটাকে লাভা বলবো। ডান দিকে, হাতের ডান দিকে, মনে রাখুন এই যে হাত আছে না, হাতের এই দিকটা কি ডান দিক হলো, তো ডান দিকে কি বলবো, লাভা বলবো। আর যদি বলে বাঁ দিকে কি বলা হয়, বাঁ দিকে বলা হয় বাঁ দিকে বলা হয়, এই যে দেখুন এখান থেকে তীর চিহ্ন নিয়ে চলে যান, বাঁ দিকে বলা হয় হার্ডেন্ড লাভা, হার্ডেন্ড লাভা মানে হার্ড লাভা, শক্ত লাভা। তাহলে এটা হচ্ছে শক্ত লাভা, তাড়াতাড়ি জমে যায়, এটা হচ্ছে শক্ত লাভা। তাহলে বাঁ দিকে সবসময় শক্ত লাভা থাকে, বাঁ দিকে সবসময় শক্ত লাভা প্রবাহিত হয়। যে কোনো আগ্নেয়গিরিতে যদি কোয়েশ্চেন আসে যে বাঁ দিকে যে লাভা প্রবাহিত হয় তো সেটা শক্ত না শীতল হয়, তাহলে সেটা প্রচণ্ড শক্ত হয়, শীতল হয়ে প্রচণ্ড শক্ত হয়। আর যেটা ডান দিকে বেরোয় সেটাকে কী বলা হয়, সেটাকে লাভা বেরোয়, সেটাকে লাভা বলা হয়। সেটাও শক্ত হয় কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি লাভা বলা হয়। ওর থেকে হার্ড থাকে বাম দিকেরটা, তাহলে সব থেকে হার্ড থাকে বাম দিকের হার্ড লাভাকে, বাম দিকের লাভাকে কী বলা হয়, হার্ডেন লাভা বলা হয় বা শক্ত লাভা বলা হয়। আর ডান দিকে লাভাকে কী বলা হয়, লাভা বলা হয়, শুধু লাভা বলা হয়। মনে রাখুন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি অনেকেই কনফিউশন আছে এটাতে, ঠিক আছে। সবাই বলবে লাভা তো দুই দিকে বেরোচ্ছে, কিন্তু সবসময় মনে রাখবেন ডান দিকে লাভা বলা হয়, আর বাঁ দিকে যখন লাভা বের হবে যে কোনো আগ্নেয়গিরিতে সেটা সব থেকে শক্ত হয়। এটা প্রাকৃতিক দান, ঠিক আছে, উপরওয়ালার দান। এটা বাঁ দিকেরটা শক্ত হবে আর ডান দিকেরটা লাভা হবে। ডান দিকেরটাকে লাভা বলা হয়, বাঁ দিকেরটাকে হার্ড লাভা বলা হয়। কমপ্লিট ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো টেকনিক, শর্টকাট টেকনিক, এগুলো বুঝে গেলে কেউ বাধা দিতে পারবে না। এগুলো ইউপিএসসি কোয়েশ্চেনে আসে, বুঝলেন, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, পিএসসি এইসবে আসে, খুব কঠিন কোয়েশ্চেন। তো খুব কষ্ট করে করছি, প্রতিক্রিয়া দেখাবেন, ওকে। যাই হোক, এবার পড়বো শিল্ড আগ্নেয়গিরি, এটাকে বলা হয় শিল্ড ভলক্যানো, ঠিক আছে। তাহলে শিল্ড ভলক্যানো বা শিল্ড আগ্নেয়গিরি পড়বো। তো শিল্ড আগ্নেয়গিরি কী হয়, শিল্ড মানে বুঝতে পারছে সবসময় শক্ত, শিল্ড মানে শক্ত, রাইট। তো শিল্ড আগ্নেয়গিরি, তো শিল্ড আগ্নেয়গিরি হলো এই যে শিল্ড আগ্নেয়গিরি, যেটা হলো শিল্ড আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির আকৃতি, আগ্নেয়গিরির যে আকৃতিটা আছে, এই আগ্নেয়গিরির যে আকৃতির বাটি আছে, মানে বাটির মতো হয়ে থাকে, এই যে দেখুন বাটির মতো হয়ে আছে, বাটির মতো হয়ে নাই, দেখুন এইভাবে বাটির মতো হয়ে আছে, ঠিক আছে। শিল্ড আগ্নেয়গিরি সবসময় বাটির মতো হয়ে থাকে, রাইট। বা ঢালের মতো মাঝখানে লম্বা মৃদু ঢাল, বা ঢালের মতো মাঝখানে লম্বা মৃদু ঢাল, ছোট ঢাল হয়ে থাকে, ছোট ঢাল হয়ে নাই, ছোট ঢাল হয়ে আছে অবশ্যই, তাই না। আশা করি পিকচার দেখে বুঝতে পারছেন, ছোট ঢাল হয়ে আছে, যা ব্যাসাল্টিক, মানে এর মাধ্যমে ব্যাসাল্টিক লাভা প্রবাহিত দ্বারা তৈরি হয়। শিল্ড ভলক্যানোটি ব্যাসাল্টিক লাভা দ্বারা প্রবাহিত হয়। যদি বলে
ব্যাসাল্টিক লাভা দ্বারা প্রবাহিত হয় কোন ভলক্যানো বা কোন আগ্নেয়গিরি? তাহলে সিল্ড ভলক্যানো বা সিল্ড আগ্নেয়গিরি। সিল্ড ভলক্যানো বা সিল্ড আগ্নেয়গিরিতে ব্যাসাল্টিক লাভা প্রবাহিত হয়, ব্যাসাল্টিক লাভা বের হয়, ব্যাসাল্টিক লাভা বের হয়। ওকে, ওই জন্য সিল্ড আগ্নেয়গিরি সবসময় শক্ত হয়, ওই জন্য সিল্ড আগ্নেয়গিরি সবসময় শক্ত হয়ে থাকে। দেখুন শক্ত হয়ে আছে, একদম কালো হয়ে আছে, দেখুন পাথর হয়ে আছে এগুলো, আর লাভাও প্রচণ্ড হার্ড হয়ে আছে। ডান দিকে তো লাভা আছে, আর বাম দিকে তো সবসময় বললাম হার্ড হয়ে থাকে, হার্ড লাভা, তার এটাকে সিল্ড ভলক্যানো বলা হয়। ওকে, তো ব্যাসাল্টিক লাভা প্রবাহ দ্বারা এটি তৈরি হয়, ঠিক আছে, ব্যাসাল্টিক লাভা প্রবাহ দ্বারা এটি তৈরি হয়। এগুলি নিম্ন সান্দ্রতার লাভার বিস্ফোরণ দ্বারা গঠিত হয়। এগুলি কি হয়? নিম্ন সান্দ্রতা লাভার বিস্ফোরণ দ্বারা গঠিত হয়। নিম্ন তরল সান্দ্রতার দ্বারা বিস্ফোরণ দ্বারা গঠিত হয়। নিম্ন হালকা বিস্ফোরণ দ্বারা গঠিত হয় সিল্ড আগ্নেয়গিরি। হালকা বিস্ফোরণ দ্বারা সিল্ড ভলক্যানো গঠিত হয়, যেখান থেকে ব্যাসাল্টিক লাভা বের হয়। ওকে, যা একটি ভেন্ট থেকে অনেক দূরত্বে প্রবাহিত হতে পারে। এটি একটি ভেন্ট থেকে অনেক দূরত্বে প্রবাহিত হতে পারে। দেখুন এটা ভেন্ট থেকে অনেকটি দূরত্বে চলে গেছে না, লাভা অনেকটি দূরত্বে চলে গেছে, তাই না? অনেকটি দূরত্বে চলে গেছে। এগুলো দেখুন কাছাকাছি আছে, এটাও কাছাকাছি ঘুরে গেছে, কিন্তু এটা দেখুন লম্বা হয়ে চলে গেছে, বাটির মতো লম্বা হয়ে চলে গেছে। ওই জন্য বলছে ভেন্ট থেকে অনেক দূরত্ব পর্যন্ত প্রবাহিত হতে পারে, ঠিক আছে। তো সিল্ড আগ্নেয়গিরি সাধারণত বিপর্যয়মূলকভাবে বিস্ফোরিত হয় না। এই সিল্ড আগ্নেয়গিরিটি সাধারণত বিপর্যয়মূলক বিস্ফোরণ হয় না, মানে খুব কঠিনভাবে বিস্ফোরণ হয় না, ঠিক আছে, খুব খতরনাকভাবে বিস্ফোরণ হয় না, হালকাভাবে বিস্ফোরণ হয়, ঠিক আছে, মানে বিস্ফোরণ হয়ে ওখানেই থেকে যায়, হালকাভাবে লাভা বেরোবে, ওখানে জমে থেকে যায়, বিস্ফোরিত হয়ে উপরে ওঠে না, বুঝলেন? এর আগের চ্যাপ্টারে যেমন দেখিয়েছিলাম 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত চলে যায়, ওটা আলাদা, ঠিক আছে, যেমন স্ট্রোম্বোলিয়ান, হাওয়াইয়ান এইসব করিয়েছিলাম না এর আগের চ্যাপ্টারে। তো এগুলো ওই রকম না, এগুলো ছোট ছোট, ঠিক আছে, তার মধ্যে কম্পোজিটটা হচ্ছে একটু বড়। তাহলে কি সাধারণত এই সিল্ড আগ্নেয়গিরিগুলি বা সিল্ড ভলক্যানো বিপর্যয়মূলকভাবে বিস্ফোরিত হয় না, যেহেতু কম সান্দ্রতা ম্যাগমা সাধারণত সিলিকায় কম থাকে, যেহেতু এই ম্যাগমার মধ্যে সিলিকা অনেক কম থাকে। যদি বলে কোন ভলক্যানোতে বা কোন আগ্নেয়গিরিতে সিলিকা কম থাকে, তাহলে সিল্ড আগ্নেয়গিরি বা সিল্ড ভলক্যানোতে সিলিকা কম থাকে, মনে থাকবে, সিল্ড ভলক্যানোতে বা সিল্ড আগ্নেয়গিরিতে সিলিকার পরিমাণ কম থাকে, তার জন্য বিস্ফোরণ খুব কঠিন হয় না, শুধু ব্যাসাল্টিক বিস্ফোরণ হয়, হালকা বেরিয়ে গেল তো ব্যাসাল্টে পরিণত হয়ে গেল, কারণ এর মধ্যে সিলিকা খুব কম থাকে। ওকে, কম সান্দ্রতার তরল পদার্থ থাকে এবং সিলিকাও খুব কম থাকে, তার জন্য, বোঝা গেল? তাই সিল্ড আগ্নেয়গিরিগুলি, মানে এই সিল্ড আগ্নেয়গিরিগুলি কি হয়, মহাদেশীয় সেটিংয়ের তুলনায় এই সিল্ড আগ্নেয়গিরিগুলি, ভালো করে দেখুন, সিল্ড আগ্নেয়গিরিগুলি মহাদেশীয় সেটিংয়ের তুলনায়, মানে প্লেট টেকটনিক, যেগুলো মহাদেশীয় প্লেট টেকটনিকের তুলনায় মহাসাগরে বেশি দেখা যায়, মানে জলের ভিতরে বেশি দেখা যায়, জলের ভিতরেই থেকে যায়, উঁচুতে উঠতে পারে না। এই সিল্ড ভলক্যানো বা সিল্ড আগ্নেয়গিরি জলের ভিতরেই দেখা যায়, মহাসাগরে বেশি দেখা যায়, মহাদেশে দেখা যায় না। যদি বলে কোন আগ্নেয়গিরি মহাদেশের তুলনায় মহাসাগরে বেশি দেখা যায়, তাহলে সিল্ড আগ্নেয়গিরি বা সিল্ড ভলক্যানো মহাদেশের তুলনায় মহাসাগরে বেশি দেখা যায়, মহাদেশের তুলনায় মহাসাগরে সিল্ড আগ্নেয়গিরি বা সিল্ড ভলক্যানো বেশি দেখা যায়, বোঝা গেল? হাওয়াইয়ান আগ্নেয়গিরির শৃঙ্খল হলো ঢাল শঙ্কুর একটি সিরিজ। হাওয়াইয়ান সিল্ড এর আগে পড়িয়েছি না, হাওয়াইয়ান আগ্নেয়গিরির শৃঙ্খল হলো ঢাল শঙ্কুর একটি সিরিজ। এইগুলি আইসল্যান্ডে, এই সিল্ড আগ্নেয়গিরি ভলক্যানো কোথায় হয়? আইসল্যান্ডে হয়, বরফ নাই, আইসল্যান্ড বরফের জায়গায়, আইসল্যান্ডের মধ্যে হয়, ওই জন্য উঁচু কঠিন হয় না, আইসল্যান্ডের মধ্যে হয় সাধারণত, ঠিক আছে, যেগুলোতে বরফ থাকে ঠান্ডা এরিয়া সেগুলোতে সিল্ড ভলক্যানো বেশি হয়, আর আইসল্যান্ডে সমুদ্র আছে ঠান্ডা, রাইট, ওই জন্য তাড়াতাড়ি বিস্ফোরণ হলেও তাড়াতাড়ি এখানে কঠিন হয়ে ব্যাসাল্টিক শিলা বেরিয়ে যায় এবং সিলিকা কম থাকে ঠান্ডার কারণে, ওই জন্য ব্যাসাল্টিক শিলা বেরিয়ে তাড়াতাড়ি জমে কঠিন হয়ে যায়, বোঝা গেল? আর এই দিক ডান দিকে সবসময় লাভা বলবো, আর বাম দিকে কি হয়, হার্ড লাভা বের হয়। ওকে,
এবার পড়ব লাভা, এই যে এটা, এবার পড়ব লাভা আগ্নেয়গিরি, লাভা আগ্নেয়গিরি বা লাভা ভলক্যানো বা ডোম ভলক্যানো বা ডোম ভলক্যানো বা লাভা ভলক্যানো। ডোম ভলক্যানোকে লাভা ভলক্যানো বলা হয়, লাভা ভলক্যানোকে ডোম ভলক্যানো বলা হয়, রাইট। তো লাভা গম্বুজগুলি তৈরি হয় যখন লাভা প্রবাহিত হওয়ার পক্ষে খুব পুরু বা মোটা হয়, ঠিক আছে। দেখুন খুব পুরু বা মোটা, এই যে দেখুন খুব পুরু বা মোটা হয়, খুব পুরু বা মোটা, পুরু মানেই মোটা, খুব পুরু হয়, ঠিক আছে। তো এবং লাভা আগ্নেয়গিরির ভেন্টের কাছে জমা হওয়ার কারণে একটি খাড়া পার্শ্বযুক্ত ঢিবি তৈরি হয়। তো এই লাভা আগ্নেয়গিরি যেটা আছে বা ডোম ভলক্যানো, সেটি কী হয়, ভেন্টের পার্শ্বেই জমে যায়, ভেন্টের পার্শ্বে জমে যায়, ভূপৃষ্ঠের উপরে উঠে গেল, হালকা পাহাড়ের উঁচু থাকে, দিয়ে ম্যাগমা চেম্বার থেকে বেরিয়ে কি হলো, ফাটলের মাধ্যমে একদম, এটাকে ভেন্ট বলা হয়, ভেন্ট বা ক্রেটার। ভেন্ট বা ক্রেটারের পাশেই কিন্তু লাভা জমে যায়, পাশেই কিন্তু লাভা জমে যায়, ঠিক আছে। লাভা বা ডোম ভলক্যানোর পাশেই কিন্তু লাভা জমে যায় আর একটু মোটা হয়, ঠিক হয় বা পুরু হয়। দেখুন ডান দিকে লাভা মোটা হয়ে আছে, বাম দিকে হার্ড লাভা মোটা হয়ে আছে বা পুরু হয়ে আছে, যাকে মোটা বলা হয়, বোঝা গেল। তো এটাকে লাভা বা ডোম ভলক্যানো বলা হয়, ওকে। এগুলি কখনো কখনো পূর্ববর্তী আগ্নেয়গিরির অগ্নুৎপাতের গর্তের মধ্যেও তৈরি হয়। এগুলি কী হয়, কখনো কখনো মানে মাঝে মধ্যে মিলিয়ন ইয়ার্স এগো বা অনেক দিন ধরে ধরে পূর্ববর্তী আগ্নেয়গিরির মধ্যে আবার পুনরায় অগ্নুৎপাত হয়, হঠাৎ হয়ে যায়, দিয়ে হঠাৎ হয়ে মোটা হয়ে লাভা জমে যায় ভূপৃষ্ঠের ওপরেই, বেশি দূর যেতে পারে না, আন্ডারস্টুড। তো এটি একটি যৌগিক আগ্নেয়গিরির মতো, মানে এটি একটি এই কম্পোজিট আগ্নেয়গিরির মতো, দেখুন কম্পোজিট আগ্নেয়গিরির মতন খাড়া হয়ে আছে, খাড়া পার্শ্বযুক্ত কম্পোজিট আগ্নেয়গিরির মতো তারা হিংসাত্মক বিস্ফোরণ অগ্নুৎপাত ঘটাতে পারে, হিংসাত্মক অগ্নুৎপাত ঘটাতে পারে, তবে তাদের লাভা সাধারণত উৎপত্তিস্থল থেকে দূরে প্রবাহিত হয় না। মানে এখানে বিস্ফোরণ খুব হঠাৎ কঠিন বিস্ফোরণ হতে পারে, কঠিন বিস্ফোরণ হতে পারে, কিন্তু কি হয়, কঠিন বিস্ফোরণ না হয়ে যখন ম্যাগমা চেম্বার থেকে লাভা প্রবাহিত হয় তখন ভেন্টের পাশেই কিন্তু লাভা জমে যায়। ডান দিকে লাভা বলা হয়, মোটা হয়ে জমে যায়, আর বাম দিকে হার্ড লাভা জমে যায়, মোটায় জমে যায়, ওই জন্য কঠিন বিস্ফোরণ হয় না। কিন্তু কখনো কখনো মিলিয়ন ইয়ার্স পরে পরে হতে পারে, এটা মেবি হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রায় ভেন্টের পাশেই কিন্তু মোটা হয়ে বা থিক বা পুরু হয়ে লাভা জমে যায়, ওকে। তো একে বলা হয় লাভা ভলক্যানো, লাভা ভলক্যানো বা ডোম ভলক্যানো, ওকে। আর এটাকে ভেন্ট বলা হয় মুখটাকে, বোঝা গেল ফ্রেন্ডস। তো আর দরকার নেই, শেষ, আশা করি বুঝে গেছেন। তো কালকে পড়বো আগ্নেয়গিরির বিভাগ, এবার প্রকারভেদ পড়লাম, এটি প্রকারভেদ, এরপরে পড়বো আগ্নেয়গিরির বিভাগ। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনাদের যেসব ফ্রেন্ড আছে যারা ইন্টারেস্টিং পড়াতে তাদেরকে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে বলুন, এবং কমেন্টে কেমন লাগলো সেটি প্রতিক্রিয়া জানান, যেন আমি মোটিভেট পাই। এবং আপনারা যত আমাকে কমেন্ট করবেন তত আমাকে পড়াতে ভালো দেবো, ওই জন্য বলছি কাইন্ডলি আমাকে মোটিভেট করুন, ডিমোটিভেট না করে কাইন্ডলি আমাকে মোটিভেট করুন, যেন আমি আরও ভালো করে পড়াতে পারি, ওকে ফ্রেন্ডস। তো আগ্নেয়গিরির এখন মোটামুটি আর একটা চ্যাপ্টার, এরপরে পড়বো আগ্নেয়গিরির বিভাগ, ঠিক আছে। আগ্নেয়গিরির বিভাগ পড়ে নেব, তারপরে পড়বো আপনার আগ্নেয়গিরির ভূমিরূপ, ল্যান্ডফর্ম, আরেকটা ল্যান্ডফর্ম আছে, ঠিক আছে, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, এইসব, ঠিক আছে। তারপরে শেষ হয়ে যাবে, তারপরে পড়ব ভারতের, ইন্ডিয়ার ছোট বড় যেসব আগ্নেয়গিরিগুলি হলো, ওখান থেকে একটা পরীক্ষায় এক দুটো থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা শেষ করে দেব, যে পুরো আগ্নেয়গিরি কনসেপ্ট ক্লিয়ার। এবার যদি ওখান থেকে আপনাকে কেউ এসে বা রচনা লিখতে বলে বা আগ্নেয়গিরি সম্বন্ধে লিখতে বলে তো অবশ্যই পারবেন, যদি এক দুবার ভিডিওটি দেখে নেন। পুরো আগ্নেয়গিরি মানে ডিফারেন্স বিটুইন লাভা অ্যান্ড ম্যাগমা থেকে শুরু করে পুরোটাই দেখে নেবেন, 4-5টা ভিডিও হবে, এর পার্ট ছোটো ছোটো করে করছি ওই জন্য, ওকে ফ্রেন্ড। তবুও 29 মিনিট 30 সেকেন্ড হয়ে গেল, যাই হোক 30 মিনিট এটা। তো এরপরে কী পড়বো, আগ্নেয়গিরির বিভাগ, ওকে ফ্রেন্ডস। তাহলে আজকে এইটুকু, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্রতিক্রিয়া দেখান। গুড নাইট, বাই বাই, সুইট ড্রিম, বা তখন বাই।